স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি সাংবাদিক মাহবুব হাসান। স্বাগত। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে আমি, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলো, এক নতুন সভ্যতার জন্ম দেবে ৩-০ ধারণা, ৩-0 বা ৩-0 তত্ত্ব বড় করে তুলে ধরে মোহাম্মদ ইউনূস সবাইকে তার স্বপ্নের সঙ্গী হওয়ার আহ্বান জানান। গণ অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ, সড়ক অবরোধ। দৈনিক সমকাল, ব্যাংকের আমানত তুলে সরকারকে ঋণ, স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপর দাঁড়িয়ে প্রতিবাদ। কালের কণ্ঠ, হাসিনা সরকারের সম্মতিতেই হত্যাকাণ্ড, ফিরে দেখা পিলখানা ট্রাজেডি, পৃথিবী সুরক্ষায় জিরো কার্বনের জীবনধারার আহ্বান ডক্টর ইউনূসের। দৈনিক ইত্তেফাক, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে, পঞ্চদশ সংশোধনী বাতিলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ প্রতিদিন, চতুর্মুখী চাপে সরকার, উপদেষ্টা হতে চান অনেকেই, প্রশাসনে খোঁজা হচ্ছে আমাদের লোক। মানব জমিন, স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপর দাঁড়িয়ে প্রতিবাদ। আমাদের সময়, প্রতিযোগিতা নিশ্চিতে চুক্তি বাতিলের সিদ্ধান্ত, মানব সভ্যতা বাঁচাতে হলে বদলাতে হবে জীবনধারা, ডক্টর ইউনূসের ৩-০ ফর্মুলা। আজকের পত্রিকা, ১,০০০ কোটি টাকার ইভিএম এখনও ইসির বোঝা। কালবেলা শিরোনাম, বিএনপি জামায়াত এখন দূরে থাকতে চায় না। দেশ রূপান্তর, ১,৭১৭ পুলিশ চিহ্নিত, আন্দোলন দমনে বল প্রয়োগ, ৩-০ গড়বে নতুন বিশ্ব। দিনকাল, পরিবেশ সুরক্ষার জন্য এক নতুন জীবনধারা প্রয়োজন, জলবায়ু সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস। পঞ্চদশ সংশোধনী সরাসরি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। সময়ের আলো, অনেক সুখবর প্রাথমিকে। খবরের কাগজ, লজ্জা ভুলে লাইনে মধ্যবিত্ত, জিরো কার্বন ভিত্তিক জীবন গড়ুন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। দৈনিক সংগ্রাম, পৃথিবী সুরক্ষায় জিরো কার্বন ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার। দৈনিক যুগান্তর, স্বাস্থ্য উপদেষ্টা তোপের মুখে, পদত্যাগ দাবি, দীর্ঘমেয়াদী সংস্কার রাজনৈতিক সরকার করবে, অর্থ উপদেষ্টা। দৈনিক ইনকিলাব, আশা জাগানো অর্থনীতির গতি, হুইলচেয়ারে রাস্তায় দীর্ঘ অপেক্ষা, পঙ্গু হাসপাতালে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। এই শিরোনামটা দিয়েই যদি আলোচনাটা শুরু করি, নিয়োগপ্রাপ্ত দুজন উপদেষ্টাকে নিয়ে সমালোচনা হচ্ছেই, এবং এর মধ্যে আবার গতকাল যেটা হলো যে স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালে গেলেন আহতদের দেখতে, গণঅভ্যুত্থানে যারা, কিন্তু আহতরা যারা আছে তারা চূড়ান্ত রকমের প্রতিবাদ দেখালেন এবং স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপরে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন এবং তাদের উন্নত চিকিৎসা ও আর্থিক সহায়তা দাবি তাদের। ধন্যবাদ আপনাকে। কেন হচ্ছে না? কেন তারা দাবি করতে হলো যে আমাদের সুচিকিৎসা দিতে হবে? কেন? ওইটা একটা হাসপাতাল, ওখানে ডাক্তার আছে, নার্স আছে, সবাই আছে। ওষুধ যা আছে তা দিয়ে, অথবা লাগলে আরও কিনবে, অথবা আরও আনবে, আরও ডাক্তার লাগলে আরও আনবে। কিন্তু এরা কারা যারা চিকিৎসা দাবিতে এই রকম কাজটা করলো? কেন করতে হবে? মানে এই পর্যন্ত যেতে হতে গেল কেন এই পর্যন্ত যেতে হলো? প্রথমত এটা বুঝতে হবে যে জুলাই আগস্টের যে বিপ্লব বা চেতনা, অথবা যে বিষয়টিকে আমাদের এখন মূলই যারা যোদ্ধা, যাদেরকে নতুন মুক্তিযোদ্ধা বলা হচ্ছে, শহীদ বলা হচ্ছে, এবং তারা শহীদ, আমিও বিশ্বাস করি তারা শহীদ, যারা জীবন দিয়েছে, আর যারা আহত হয়েছে এবং চিকিৎসাধীন তারা অবশ্যই গাজী। তবে এই গাজীরা যদি সুচিকিৎসা না পায়, সেই অপরাধ কার? এই সরকারের, ওই হাসপাতালের, ওই ডাক্তারদের, নার্সদের? কেন তারা বঞ্চিত হবে? হাসপাতালের কথা বলেন আপনি, তাহলে হাসপাতালে যে পর্যাপ্ত সুযোগ সুবিধা যদি না থাকে, সেইটা তো যারা হাসপাতাল কর্তৃপক্ষ তারা সরকারকে জানাবেন, সরকার সেই ব্যবস্থা নেবে, সেটাই তো নিয়ম বোধ করি না? সেটাই নিয়ম এবং সেভাবেই কাজটা হওয়া উচিত। কিন্তু আপনি দেখবেন সবচেয়ে অনিয়ম যতগুলো মন্ত্রণালয় আছে, সবচেয়ে অনিয়ম, অব্যবস্থাপনা, স্বাস্থ্য খাতে মানে দুর্বৃত্ততার সমস্ত চূড়ান্ত হলো স্বাস্থ্য ব্যবস্থায়, স্বাস্থ্য খাত, স্বাস্থ্য ব্যবস্থা।
এবং এর রন্ধ্রে রন্ধ্রে সব অপসংস্কৃতির যে যারা আছে তারা এখানে বসে আছে। তারা ভালো চিকিৎসক কিন্তু চিকিৎসা দেবেন না। তাদের ভাব ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ মানে মনে হয় যে যারা চিকিৎসা প্রার্থী তাদের মানে এক ধরনের অপরাধী না প্রভু মনে হয় তাদের সঙ্গে আচরণ করে। ইভেন ডাক্তাররা ভালোভাবে কথা পর্যন্ত বলে না। অথচ আপনি জানেন সাইকোলজিতে এটা বলা হয় যে আপনি যদি সুব্যবহার করেন, ভালো ব্যবহার করেন, তাতেই রোগী অনেকটাই সুস্থ হয়ে যায়। আজকে এই এরা আহতরা কেন গাড়ির উপরে উঠে প্রতিবাদ করতে হবে? এটা দুর্ভাগ্যজনক। এই যে দুর্ভাগ্যজনক কথা বলছি, এটাও আমার লজ্জা লাগছে যে এর যে কঠিনতম কথা বলা উচিত, তাদের লজ্জা শরম কিছু নেই যে আমরা এই সব বিপ্লবীদের আমরা সুচিকিৎসা দিচ্ছি না। গভর্নমেন্টের যারা দায়িত্বপ্রাপ্ত যারা উপদেষ্টার গাড়িতে কেন নাচলো? কারণ তিনি ব্যবস্থা করছেন না। দেখতে গেলেই মানে সমস্ত কিছু হয়ে গেল, আমি দেখে গেলাম, এটা তো হবে না। তো আপনাকে ওখানে দাঁড়িয়ে থেকে চিকিৎসা নিতে হবে। আচ্ছা, আরেকটা মানে কি বলে কথা উঠেছে, দেখলাম যে আমাদের উপদেষ্টাগণ যার যে মন্ত্রণালয়ের দায়িত্বে, তারা পেরিফেরিয়াল এরিয়াতে যান না, মানে প্রান্তিক মানুষের কাছে যান না, জেলা বা উপজেলার মানে ওই তারা রাজধানীতে বসে অর্ডার দেন, মানে সচিবরা যা করেন তাদেরকে সেই নির্দেশ দেন। না, আপনাকে যেতে হবে একেবারে প্রান্তিক পিপুলের কাছে যেতে হবে। তাদের অভাব, অভিযোগ, তাদের দৃষ্টিভঙ্গি, তারা কি চায় এগুলোকে জানতে হবে এবং কিভাবে রেমেডি হবে, কিভাবে এর সমাধান করবেন সেটা খুঁজে বের করতে হবে। আপনি তো জানেন যে যারা এখানে উপদেষ্টা হয়েছেন তার অধিকাংশই হলো এনজিওর। তারা কিন্তু গণমানুষের জন্যই কাজ করেন, পুঁজির ব্যবস্থাপনা হয়তো করেন কিন্তু গণমানুষের জন্যই করেন। দরিদ্র এবং নিম্ন আয়ের, নিম্ন বিত্তের মানুষের জন্যই তারা নিবেদিত। তাহলে আপনারা এখানে ঢাকা শহরে বসে আছেন কেন? আপনারা যান না কেন? এই যে চিকিৎসার ব্যাপারে আপনি ধরেন এইখানে একটা হাসপাতালের কথা বলা হলো, কিন্তু এই ঢাকা মহানগরীর প্রত্যেকটা হাসপাতালে চিকিৎসার প্রচণ্ডই, এই যে ডেঙ্গুতে এখন মানুষ মারা যাচ্ছে প্রতিদিনই। কেন ডেঙ্গু আপনারা করতে পারবে না? যারা চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে আসছে তারা কেন মরবে? আপনারা তো চিকিৎসা জানেন, তাহলে কেন তারা মরবে? তার মানে গাফলতি আছে এখানে, তাই না? আর এই অবস্থা ঢাকায় ধরেন জেলা শহরে বা বিভাগীয় শহরে অথবা মানে উপজেলা শহরে কি অবস্থা? গ্রামের কথা বাদই দেন। তো তাহলে আমরা বঞ্চিত তো রয়েছি, সবসময় মানে বঞ্চিত হয়ে আসছি। সেটা পতিত মানে স্বৈরাচার হাসিনা আমলে যেরকম হচ্ছেন, আপনাদের সময় যদি সেটা হয় তাহলে এই পরিবর্তনের তুলনা শুরু করবে, তাহলে অবশ্যই তুলনা করবে। কারণ যদি আমরা বঞ্চিতই থেকে যাই তাহলে এই রক্তদানের এটা তো বৃথা হবে, তাই না? এই যে আমরা আন্দোলন করলাম, আমাদের জীবন গেল, আমরা পঙ্গু হলাম, আমাদের কারো চোখ গেছে, কারো নাক গেছে, কারো হাত গেছে, কারো পা গেছে, এরা জীবনের প্রতিষ্ঠা পাবে কি করে? তাদের জন্য রাষ্ট্রের করা উচিত প্রথমত। দ্বিতীয়ত হলো রাষ্ট্র কিভাবে করবে তার সীমাবদ্ধতা আছে বলবেন, কিন্তু আপনি যে বাজার নিয়ন্ত্রণ করতে পারেন না, যে সিন্ডিকেটের মালিকরা, তারা হাজার হাজার কোটি টাকার মালিক, তারা কেন ফাউন্ডেশনের মাধ্যমে এইসব হতদরিদ্র চিকিৎসা বঞ্চিত মানুষদের জন্য অর্থ ব্যয় করেন না? সারা পৃথিবীতে বড় বড় মানে কোম্পানি আছে যাদের এরকম ফাউন্ডেশন আছে। বিল গেটস ফাউন্ডেশন আছে, হ্যাঁ, রয়টার্সের ফাউন্ডেশন, নানা রকম ফাউন্ডেশন আছে। তারা গণমানুষকে হেল্প করে শত শত কোটি দিয়ে, হাজার হাজার কোটি টাকা তারা বিনিয়োগ করে ওখানে। হ্যাঁ, তারা এর রেমেডিও পায়, তারা কর রেয়াত পায়, সমস্ত কিছু পায়। কিন্তু এই যে আপনার পিপুলের প্রতি তাদের দরদ শুধু বৃত্তেই তারা মানে করে নাই, বৃত্তের অংশীদার করে চলেছে মানে সাধারণ মানুষকেও। এইটা আমাদের রাজনীতিকদের, আমাদের বর্তমান সরকারের যারা উপদেষ্টা আছেন তাদেরকে এটা ভাবতে হবে। তৃণমূলের কথা ভাবতে হবে, মানুষের কথা ভাবতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা জলবায়ু সম্মেলনে আবার ৩-০ তথ্য তুলে ধরেছেন। বেকারত্ব, দারিদ্র্য এবং জলবায়ু নিঃসরণ
মানে কার্বন নিঃসরণ, এই 3-0 তত্ত্ব কি হবে? তত্ত্ব হিসেবে এটা অসাধারণ নিঃসন্দেহে, এবং ওনাকে আরেকটা মানে পুরস্কার দেওয়া উচিত নোবেল কমিটি এই ধারণার জন্য। অফকোর্স অনন্য সাধারণ একটি ধারণা, যে ধারণা আমরা মানে বাস্তবায়ন করতে চাই, বাস্তবায়ন করা উচিত। যদি মানুষকে বাঁচাতে চান, এই প্ল্যানেট যদি বাঁচাতে চান, তাহলে কার্বন নিঃসরণকে অবশ্যই বন্ধ করতে হবে, জীবাশ্ম জ্বালানি অবশ্যই বন্ধ করতে হবে। এর অল্টারনেটিভ কি হতে পারে সেটাকে আপনাকে ভাবতে হবে। ভাবতে হলে কীভাবে, একসময় আমরা শুনেছিলাম যে পানিকে কিভাবে রিসাইকেল করে, কিভাবে চালিয়ে মানে শক্তি উৎপাদন করা যায়, পাওয়ার, হ্যাঁ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, আরও রকম পাওয়ার, গাড়ি চালানোর ক্ষেত্রে এটা করা যায় কিনা, এই প্রযুক্তিকে আবিষ্কার করতে হবে যাতে আমরা এই জীবাশ্ম জ্বালানির যে ক্ষতি সেটা থেকে বেরিয়ে আসতে পারি। 1, 2 নম্বর হলো যে জীবাশ্ম তো ধরেন কী বলে, এর সীমিত বিষয়। আপনার পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তাই না? এই জলের কোনো নাই, কমতি নাই। তা আপনি কেন এটাকে নিয়ে মানে করছেন? নিজেদের ব্যবসাকে বড় করার জন্য ওই দিকে আপনারা মন দেবেন না। এইটা যদি থাকে তাহলে এই পৃথিবী থাকবে না, এই পৃথিবীর কোনো ভবিষ্যৎ নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস অসাধারণ একটি মানে দিয়েছেন, তত্ত্ব দিয়েছেন, যা বাস্তবায়ন করতে পারে, হতে পারে, হবে, এবং এটাই একমাত্র পথ, যে পথে আমরা এই তত্ত্ব তো উচ্চবিত্ত মানে বিশেষ করে ধনী দেশগুলো যদি গুরুত্ব না দেয় তাহলে তো আর এটার কোনো গুরুত্ব হবে না। না, গুরুত্ব হবে না এটা ঠিক না। যে কোনো কাজ ছোট লেভেল থেকেও হতে পারে। আপনি দেখেন যে ইউনূস সাহেবের গ্রামীণ ব্যাংক, একটা জবেরা গ্রাম থেকে শুরু হয়েছিল, 2-3 জন। আপনি কার্বন নিঃসরণ করবেন কি করে? আপনার যদি বাইরের থেকে যারা কার্বন মানে এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা যদি সচেতন না হয় তাহলে আপনি নিঃসরণ, তাদেরকে সচেতন করতে হবে। এই জন্যই তো এত কথা কেন, এত আলোচনা কেন, এত এই কথা COP29 কেন মানে করা হচ্ছে। হ্যাঁ, পৃথিবীর বড় বড় ধনী দেশগুলোর প্রতিনিধিরা আসে নাই, ফলে এটার কি মানে ইম্প্যাক্ট হবে আমি জানি না। কিন্তু পৃথিবীর বড় বড় ধনী দেশগুলো যারা জীবাশ্ম জ্বালানির মালিক, যেমন পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্মের মালিক হলো আমেরিকা আর মধ্যপ্রাচ্যের দেশগুলো, এরা যদি এইগুলোকে শুধু ব্যবসা টাকা কামাইয়ের জন্য করেন, মানুষের কল্যাণের যদি ব্যয় না করেন, তাহলে কি করে হবে? মানে আপনি এটা নিশ্চয়ই খেয়াল করেছেন যে চলতি বছরই বাংলাদেশে 6 বার বন্যা হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন, মানে এইটা যদি অব্যাহত থাকে আগামী বছরগুলোতে তাহলে তো দেশের অবস্থা কি হবে সেটা তো সহজেই অনুমেয়, মানে ডুবে যাবে। আমাদের যে বঙ্গোপসাগরের যে তলদেশ উঁচু হচ্ছে, হ্যাঁ, উপকূলবর্তী এলাকার মানুষ জীবন তো এখনই মানে খুব খারাপ অবস্থা। মায়ানমারের থেকে যে রোহিঙ্গা আসার যে ঢল, আজকের একটি পত্রিকাতে অলরেডি শিরোনাম আছে যে মায়ানমার থেকে এবারও আশ্রয় প্রার্থীর ঢলের সংখ্যা দেখা দিয়েছে। তাহলে এই সংখ্যা বা এই সমস্যা আমাদের কি একটি কি আজীবনের সমস্যা থেকে গেল? না, আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। বেসিক্যালি এটা চাপিয়ে দেওয়া, বোঝা যায় যে চাপিয়ে দেওয়া, কারণ আমরা গুলি করবো, এরা দৌড়ে পালিয়ে যাবে। পাকিস্তানিরা মানে গুলি করেছে, আমরা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলাম না মুক্তিযুদ্ধের সময়, আমরা যুদ্ধ করে জয় করেছি, দেশ স্বাধীন রয়েছে, তাই না? তো এখন মিয়ানমার যদি এইটা করতে থাকে এবং তার আশেপাশের যে ধনী দেশগুলো যারা এটার প্রভাব বিস্তার করতে পারে মিয়ানমারের উপরে, তারা যদি সচেতন না হয়, তারা যদি মনে করে না বাংলাদেশকে এইরকম গণমানুষের ঢল দিয়ে আমরা ডুবিয়ে দেব, তাহলে তো পৃথিবীতেই মানে অচল হয়ে যাবে। আজকে বাংলাদেশ হয়তো অচল হবে, কিন্তু কালকে আপনি হবেন, পরশু আপনি হবেন। এটা বুঝতে হবে যে চায়নার মতো বিশাল দেশ, বিশাল জনসংখ্যা, ভারতের মতো বিশাল দেশ, বিশাল জনসংখ্যা, আপনি এটা ভুলে গেলে চলবে না যে এই জনসংখ্যাকে আপনি নিয়ন্ত্রণ করবেন কি করে। এক সময় যখন তারা খেপে যাবে, যখন দেখবে যে আমার জীবন এবং মরণ একই রকম অবস্থায়, আমার পিঠ দেয়ালহীন দেয়ালে আটকে গেছে, হ্যাঁ অফকোর্স দেয়ালহীন দেয়ালে, যেটা আপনি দেখেন না, ভিজিবল না, কিন্তু আপনার
করার কিছু নেই, আপনি আটকে গেছেন, আপনি মরে যাবেন। তো তখন তারা তো সামনেই আসবে এবং যা পারবে ধ্বংস করবে। এই যে হাসিনার পতনের জন্যে যে সামান্য কোটা আন্দোলন থেকে শুরু হয়েছিল, কিন্তু এটা পরিবর্তিত হতে কেন, রূপান্তরিত হয়েছে কেন? বিকজ মানুষের ভিতরে ক্ষোভ, গত 15.5 বছরের যে শাসনের, যে দুঃশাসনের যে ক্ষোভ, হ্যাঁ, ঘৃণা, তারই বহিঃপ্রকাশ ঘটেছে। তারা কিন্তু মানে মৃত্যুর ভয়ে তারা পিছিয়ে থাকে নাই। কেন থাকে নাই? কারণ আমরা বেঁচে আছি কি মরে আছি এটার কোনো ইমমেটেরিয়াল। আমরা মরেই গেছি, আমরা জীবন দেবো সামনে, অসুবিধা কী আছে? তারা কিন্তু তাকে হটিয়ে দিয়েছে। পৃথিবীটা এইরকমই, সংগ্রামের ভিতর দিয়ে মানুষ বাঁচে, স্বপ্নকে লালন করে, স্বপ্নকে বাস্তবায়ন করে। আমি মনে করি যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে থিওরি, এটা কিন্তু বাস্তবে নিয়ে আসতে হবে। আজ হোক, কাল হোক, 50 বছর পরে হোক, করতে হবে, না হলে এই প্ল্যানেট টিকবে না। 21শে বইমেলা শুধু একটা বইমেলা না আমাদের দেশে, এটা একটা জাতীয় ঐতিহ্য এবং আমাদের একটা অহংকারের জায়গা এবং বিশাল একটা অনুভূতিরও জায়গা। তো সেই বইমেলা ছোট থেকে বড় হলো, আবার এবার শোনা যাচ্ছিল যে বড় থেকে আবার ছোট হবে। তো একটু প্রতিবাদও উঠল, কিন্তু আমাদের নবনিযুক্ত সংস্কৃতি উপদেষ্টা, তার নেতৃত্বে বোধ করি একটা সংবাদ আমরা পেলাম যে না, সোহরাওয়ার্দী উদ্যানেই আবার বইমেলা হবে। তার জন্য তো মানে মুস্তাফা সরোয়ার ফারুকীকে ধন্যবাদই জানাতে হয়। কারণ হলো তিনি বুঝতে পেরেছেন যে না, বইমেলার যে ব্যাপ্তি, বইমেলার যে সাংস্কৃতিক অভিযাত্রা, এটা কিন্তু ছোট না। সেন্টিমেন্টের চেয়েও এই সাংস্কৃতিক যে অভিযাত্রা, এটা জাতি নির্মাণের জন্য অনন্য সাধারণ একটা পথ। পৃথিবীর ইতিহাসে পৃথিবীর বিভিন্ন দেশেই বইমেলা হয়, কিন্তু এই 1 মাস ব্যাপী কোনো বইমেলা হয় নিজের মাতৃভাষার উপরে প্রকাশিত বইয়ের মেলা, বইয়ের মেলা। অন্য কোনো দেশের লোক এখানে আসে না বা আসতে দেওয়া হয় না, তাই না? তো তারা 7 দিনের বেশি করে না, কিন্তু আমরা 1 মাস ধরে করি। তার মানে আমাদের যে চৈতন্য, আমাদের যে চিন্তার যে প্রবাহ, আমাদের যে প্রকাশের মানে ধারণা এবং তার যে গতি, তার জন্যে বইমেলা অনন্য সাধারণ একটি প্রোগ্রাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।